Assalamu alaikum. So we were left out with AC bridge in this chapter. So how this AC bridge circuit works? The AC bridge circuit is used in measuring the inductance L of the inductor or the capacitance C of the capacitor. ঠিক আছে? So এই সার্কিটগুলো ইউজ করা হয় basically to measure inductance and capacitance. So it is similar in form to the Wheatstone bridge for measuring an unknown resistance and follows the same principle. ঠিক আছে? So Wheatstone bridge মানে normal DC সার্কিটে আমরা রেজিস্টার ইউজ করছিলাম না, সো ওখান থেকে আমরা ওই রেজিস্টারের ভ্যালু আমরা বের করতে পারতাম। ঠিক আছে? সো যেহেতু এটা এসি সার্কিট, সো এখানে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর থাকবে। সো সিমিলার ওয়েতে আমরা যেভাবে ব্রিজ রেকটিফায়ার ইউজ করেছিলাম সার্কিটগুলা, এখানেও একইভাবে ইউজ করা হবে টু ক্যালকুলেট দ্য ভ্যালুজ অফ ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর। ঠিক আছে? And follows the same principle. To measure inductance and capacitance, however, an AC source is needed as well as an AC meter. So, এখানে দেখো সার্কিটে দেখানো হয়েছে। তো এটা একটা ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ সার্কিট, তাই না? মানে এসি সার্কিট, তোমার এসি সোর্স দেওয়া হয়েছে আর তোমার এখানে চারটা ইম্পিডেন্স আছে। সো ইম্পিডেন্স ক্যান বি ইন্ডাকটিভ, ক্যান বি ক্যাপাসিটিভ, তাই না? ক্যাপাসিটরও থাকতে পারে, ইন্ডাক্টরও থাকতে পারে। সো এই যে Z1, Z2, Z3, ZX, হ্যাঁ, এই ইম্পিডেন্সগুলা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি যদি আমি একটা এসি মিটার এখানে কানেক্ট করি। ঠিক আছে? এবং একটা এসি সোর্স দেই। এই স্ট্রাকচারটাকে আমরা জেনারেলাইজড এসি ব্রিজ সার্কিট বলে থাকি। ঠিক আছে? সো দেখো ক্যাপাসিটর থাকে কি আমরা ইম্পিডেন্স কি কনভার্ট করে নেব? হ্যাঁ, সবসময় যখনই সার্কিট ক্যালকুলেশন করবা ওটাকে ইম্পিডেন্সে কনভার্ট করে দিবা। ঠিক আছে? ইন্ডাক্টর ক্যাপাসিটরের ভ্যালু থাকলে ওটাকে ইম্পিডেন্সে কনভার্ট করতেই হবে। তো দেখো এই যে the AC meter may be a sensitive AC ammeter or voltmeter. এটা কারেন্ট মেজার করার জন্য হতে পারে, ভোল্টেজ মেজার করার জন্য হতে পারে। তো এইখানে দেখো এই যে কনসিডার দ্য জেনারেল এসি ব্রিজ সার্কিট, এই যে ফিগারে ডিসপ্লে করা হয়েছে, the bridge is balanced when no current flows through the network. তার মানে যখন কোনো কারেন্ট ফ্লো করছে না, বেসিক্যালি তোমার এটাকে একটা ব্যালেন্স ব্রিজ রেকটিফায়ার সার্কিট বলছে। This means তোমার যে ভোল্টেজ V1 আর V2 that must be equal. ভোল্টেজ V1 আর V2 কোনটা? Z1 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ওটা হচ্ছে V1, আর Z2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ওটা হচ্ছে V2। তো তোমার দেখো এই VS যে সাপ্লাই ভোল্টেজ ওইটা তোমার কার অ্যাক্রসে আছে? ওই Z1 এর উপরে আর Z2 এর নিচে। তার মানে এই দুইটা ভোল্টেজের Z1 আর Z2 যেই ভোল্টেজ নিচ্ছে, ওই ভোল্টেজের যোগফল শুড বি ইকুয়াল টু তোমার সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে? সো তুমি দেখো না, দুটো রেজিস্টার যদি সিরিজে থাকে তাহলে ভোল্টেজ ডিভাইড হয়ে যায় সাপ্লাই ভোল্টেজটা ওই দুটো রেজিস্টারের অ্যাক্রসে। সো এখানেও একই, যেহেতু এই দুটা ইন সিরিজ শো করছে, যদি এখানে অ্যামিটার যদি না থাকে, এসি অ্যামিটার কানেক্ট করেছো না, ওটা কিন্তু কানেকশন নাই, ওটা তুমি অ্যামিটার দিয়ে মেজার করছো যেখানে। ঠিক আছে? সো তাহলে কি সার্কিটটা ইন প্যারালাল না? সাপ্লাইটা তোমার Z1 আর Z2 এর অ্যাক্রসে না, ঠিক না? এই Z1 আর Z2 এটার অ্যাক্রসে তুমি এই সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছ না, তাহলে এইখানের ভোল্টেজ আর এইখানের ভোল্টেজের যোগফল শুড বি ইকুয়াল টু VS। সিমিলারলি Z3 আর ZX এই দুইটার যে ভোল্টেজ, এই দুইটার যোগফল শুড বি ইকুয়াল টু VS, কারণ এই সোর্সটা প্যারালালে আছে, এটা এটার সাথে প্যারালালে, এটার সাথে প্যারালালে, তাই না? এটা কি ভোল্টমিটার হবে না? কোনটা? এসি যে মিটারটা ভোল্টমিটার হবে না? ডিপেন্ডস।
ভোল্ট মিটারও হতে পারে, কারেন্ট মিটারও হতে পারে। আমার তো কিছু বলে নেই। একটা কোশ্চেন, হ্যাঁ, এই যে ZX যেটা আছে এটা আছে এটার মান কি অন্য কোনোটার সাথে সেম হতে পারে? হতে পারে, হতে পারে। তোমার যদি ব্যালেন্সড হয়ে থাকে তাহলে Z3 ইকুয়াল টু Z1 হতে পারে, তাহলে ভোল্টেজ ড্রপ সমান হবে তাদের অ্যাক্রস। ঠিক আছে? সো ব্যালেন্স বলতে তাই বোঝাচ্ছে। V1 আর V2 কখন ইকুয়াল হবে? যখন তোমার ইম্পিডেন্স দুটো ইকুয়াল। Z1 আর Z3 এগুলো কি প্যারালাল বলতে পারতেছেন? Z1 আর Z3 এটা Z3 আর ZX এই দুটো সিরিজে, এটার সাথে তোমার ওই ব্রাঞ্চটা Z1 Z2 এর ব্রাঞ্চটা ইন প্যারালাল। স্যার তাহলে তো আমাদের যে মিটারটা ওটা হচ্ছে ভোল্ট মিটার হবে, কারণ এসি এম্পিয়ার হ্যাঁ, ভোল্ট মিটারও হতে পারে, কারেন্ট মিটারও হতে পারে। কারেন্ট মিটার তো স্যার প্যারালালি বসে না, এটা তো হ্যাঁ, এখানে এসি মিটার একটা কানেক্ট করেছে, ওখানে যদি কোনো লোড বসাও তাহলে ওই জায়গাটার কারেন্ট তুমি মেজার করতে পারো। ওটা জাস্ট পয়েন্টে একটা মিটার বসিয়েছে, ওটা বলে নাই যে ভোল্ট মিটার না তোমার অ্যামিটার। সো এটা ডিপেন্ড করবে কি ধরনের লোড তুমি বসাও। ঠিক আছে? সো দেখো এখন বলছে দিস মিনস দ্যাট V1 is equal to V2. Applying the voltage division principle, তুমি যদি ভোল্টেজ ডিভিশন প্রিন্সিপাল ইউজ করো তাহলে Z1 এর অ্যাক্রস এর ভোল্টেজ তুমি বের করতে পারবে। ঠিক আছে? সো Z1 এর অ্যাক্রস এর ভোল্টেজ কি হবে ভোল্টেজ ডিভিশন ইউজ করলে? Z1 অ্যাক্রস এর ভোল্টেজ হচ্ছে V1, নাম দিলাম। ওই দেখো V1 is equal to Z2 divided by Z1 plus Z2 into Vs. যেটা অ্যাক্রসের রেডিয়েটের উপরে থাকে তার ভোল্টেজ ডিভাইড হবে। এই যে ভোল্টেজ ডিভিশন আমরা এখানে দেখেছিলাম না, এখানে 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 কিভাবে ভোল্টেজ ডিভিশন ফর্মুলা ইউজ করেছিল? যার একটা সে উপরে সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই ভোল্টেজ। আচ্ছা দেখো এখানে ওরা V1 আর V2 কোন ভোল্টেজটা ধরেছে এটা তোমাকে দেখতে হবে। এই অঙ্কে V1 ধরেছে Z2 এর অ্যাক্রসেরটা, আর V2 ধরেছে ZX এর অ্যাক্রসেরটা। সো আমি যেভাবে বলছিলাম ওভাবে না,
আচ্ছা দেখো, আচ্ছা শুনো, আমি এতক্ষণ একটু ভুল বলেছি। তোমার আমি Z1 এর অ্যাক্রসের ভোল্টেজকে V1 বলে ফেললাম। সো Z2 এর অ্যাক্রসে ওই ভোল্টেজটাকে V1 ধরেছে, আর ZX এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ওটাকে V2 ধরেছে। এটা যদি ব্যালেন্সড হতো, বেসিক্যালি তোমার এই পাশের ইম্পিডেন্স শুড বি ইকুয়াল টু এই পাশের ইম্পিডেন্স। সো এই কারণে এদের ভোল্টেজও সমান হবে যদি ব্যালেন্স হয়। V1 শুড বি ইকুয়াল টু V2, ঠিক আছে? এখন দেখো এই তুমি V1 ভোল্টেজটা কিভাবে বের করবে? তোমার সিরিজে আছে হচ্ছে Z1 আর Z2, রাইট? আর VS টা তাদের অ্যাক্রসে আছে। তাহলে তুমি এখানে ইজিলি ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করতে পারবে। তাহলে V1 should be equal to Z2 divided by Z1 plus Z2 হচ্ছে টোটাল ইম্পিডেন্স ওই ব্রাঞ্চে ইনটু সাপ্লাই ভোল্টেজ। সো ওই দেখো এখানে ওইভাবে করেছে, V1 is equal to Z2 divided by Z1 plus Z2 into VS, ঠিক আছে? আর V2 টা তোমার এই যে এই ব্রাঞ্চ যেটা আছে এখানে Z3 আর ZX হচ্ছে ইন সিরিজে, তাদের অ্যাক্রসে হচ্ছে গিয়ে তুমি ইউজ করছো সাপ্লাই ভোল্টেজ। তাহলে ওই ZX তুমি এখান থেকে বের করতে পারবে না, ZX এর অ্যাক্রসের ভোল্টেজ V2। সো ওই যে ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করেছে, ZX is equal to Z3 plus ZX times VS। সো এখন এই দুইটা ভোল্টেজ তোমার ইকুয়াল বলছে, হ্যাঁ, ব্যালেন্সড এসি ব্রিজের ক্ষেত্রে। তাহলে এই দুটোকে যদি ইকুয়াল করো তাহলে VS VS ক্যান্সেল হয়ে যায়, তাই না? সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পরের স্টেপে দেখিয়েছে। তো এখানে তুমি এই ইয়ে দিয়ে গুণ করো, করলে তোমার এই যে Z2 Z3 is equal to Z1 ZX ফর্মে তুমি আনতে পারবা। এটাকে দেখো উপরেরটাকে তুমি হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে গুণ করো, Z এই রাইট হ্যান্ড সাইডকে তুমি Z1 দিয়ে গুণ করবা। হ্যাঁ হ্যাঁ, ক্রস মাল্টিপ্লাই করলে হয়, আবার গুণ করেও করতে পারো উপর নিচ। ওই পাশে গুণ করছে Z3 দিয়ে উপর নিচ, এই পাশে গুণ করেছে Z1 দিয়ে। তাহলে নিচের পোরশনটা তোমার দেখবা যে সেম হয়, ওটা কাটাকাটি হয়ে যায়। তাহলে উপরে Z2 times Z3 is equal to Z1 times ZX। তাহলে ওখান থেকে তুমি ZX তুমি ক্যালকুলেট করতে পারো। সো ZX is equal to Z3 by Z1 into Z2। সো এই ফর্মে তুমি এসি ব্রিজ সার্কিট থেকে তুমি ইম্পিডেন্স ক্যালকুলেট করতে পারবে। সো ইম্পিডেন্স পেয়ে গেলে ওখান থেকে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ভ্যালু তুমি ক্যালকুলেট করতে পারবে। সো ওটাই এখানে বলেছে। This is the balanced equation for the AC bridge and is similar to equation 4.3. So 4.3 তে তোমার কি ছিল? Equation 4.3 তে যাও। ইকুয়েশন 4.3 তো চ্যাপ্টার 4 এটাই না, আর এখানে না, চ্যাপ্টার 4 এ তো সেটা এখানে চ্যাপ্টার 4 নাই, বই থেকে দেখতে হবে। আচ্ছা আপাতত ইকুয়েশন বাদ দাও। 4.3 বলছে So দেখো, specific AC bridges for measuring L and C are shown in figure 9.38. এই যে 9.38 এই ফিগারে দেখানো হয়েছে। তো এখান থেকে কিভাবে তুমি এই ইন্ডাক্টেন্স আর ক্যাপাসিট্যান্সের ভ্যালু তুমি বের করবা?
স্যার 4.3 যে এটা তো স্যার অলমোস্ট সিমিলার ওটা হ্যাঁ ZX এর মতো অলমোস্ট পুরো সিমিলার স্যার ওইটাই তোমার ওখানে চ্যাপ্টারটার নাম কি লিনিয়ারিটি সোর্স মডেলিং আছে সোর্স মডেলিং আচ্ছা ওটা আমি পরে দেখিয়ে দিব তোমাকে অ্যাপ্লিকেশনে তো দেখো এই যে স্পেসিফিক এসি ব্রিজেস ফর মেজারিং ইন্ডাক্টেন্স এন্ড ক্যাপাসিট্যান্স আর শোন ইন 9.38 so where Lx and Cx are the unknown inductance and capacitance to be measured are Ls and Cs are a standard inductance and capacitance তার মানে তুমি Ls আর Cs এর ভ্যালু তুমি জানো ঠিক আছে Lx আর Cx তোমাকে বের করতে হবে এরকম করে একটা সার্কিট তৈরি করেছে In each case, two resistors R1 and R2 are varied until the AC meter reads 0. তার মানে দেখো এখানে দুটা সার্কিট সেটআপ করেছে একটা ইন্ডাক্টরের জন্য আর একটা ক্যাপাসিটরের জন্য তো তোমার এখানে সাপ্লাই ভোল্টেজ দিয়েছে দেখো এটা একটা ব্রিজ রেকটিফায়ারের মতো করে কানেকশনটা দিয়েছে তো নিচে দুটা ইন্ডাক্টেন্স কানেক্ট করেছে উপরে দুটো রেজিস্টার ভ্যালু ইয়ে করেছে এই R1 and R2 টা তুমি ভ্যারি করতে পারবা ঠিক আছে আর এই যে LS এই ভ্যালুটা তুমি একটা ফিক্সড ভ্যালু ধরে নিবা ঠিক আছে সো এই R1 and R2 ভ্যারি করে করে এই যে ইন্ডাক্টেন্স আর রেজিস্টারের মাঝখান থেকে যে অ্যামিটার দিয়ে তুমি যে ভোল্টেজটা মাপছো এইটা যতক্ষণ না পর্যন্ত তোমার জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ওই রেজিস্টার দুটাকে ভ্যারি করবা R1 and R2 কে যেই দেখবে যে তোমার এসি মিটারে তোমার ওখানে জিরো রিডিং দেখাচ্ছে ওই টাইমে তুমি এই ইন্ডাক্টেন্স Lx এর ভ্যালুটা মাপবা ঠিক আছে সো ওইটাই হবে হচ্ছে কি তোমার Lx এর ভ্যালু এই যে এইখানে তাই বলতেছে In each case, two resistors R1 and R2 are varied until the AC meter reads 0. Then the bridge is balanced. ওইটা যখন 0 হবে তখন বেসিক্যালি তোমার এই ব্রিজ রেকটিফায়ারের এটা ব্যালেন্স পজিশনে আছে ঠিক আছে মানে V1 V2 ভোল্টেজ ইকুয়াল হয়ে গেছে হ্যাঁ যদি ইকুয়াল হয়ে যায় দে ক্যান্সেল আউট 0 সো যখন 0 তখন তুমি ওই Lx এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবা তোমার R2 R1 এই ভ্যালুগুলো তুমি জানো ভ্যারিয়েবল রেজিস্টার দিয়ে ভ্যারি করে তুমি ওটার ভ্যালু তুমি মেজার করতে পারবা তখন R1 and R2 এর সিমিলারলি Ls হচ্ছে তোমার ফিক্সড ভ্যালু তুমি একটা ধরে নিয়েছো তাহলে R1 বাই R2 টাইমস Ls করলে তুমি Lx এর ভ্যালু পাবে ঠিক আছে সো এইভাবে করে ইন্ডাক্টেন্স তুমি ক্যালকুলেট করতে পারো সিমিলারলি ক্যাপাসিটরটাও একই ভাবে তোমাকে করতে হবে ঠিক আছে একই ভাবে তোমাকে করতে হবে নোটিস দ্যাট দ্য ব্যালেন্সিং অফ এসি bridges in figure 9.8 does not depend on the frequency of the AC source since F does not appear in the relationship so ক্যাপাসিটরের ক্ষেত্রে Cx বের করার সময় রেজিস্ট্যান্সটা উল্টে যাবে ঠিক আছে R1 by R2 times তোমার CS হবে CS টা তুমি ফিক্সড করে নিয়েছো R1 and R2 কে তুমি ভ্যারি করতেছো করে তোমার এই যে এই ব্রিজের এখানে তুমি যে মেজারমেন্টটা নিচ্ছো এসি মিটার দিয়ে দ্যাট শুড বি ইকুয়াল টু 0 যখন 0 তোমার এই সার্কিটটা ব্যালেন্সড অবস্থায় আছে সো তখন তুমি এই ক্যাপাসিটরের ভ্যালুটা ক্যালকুলেট করবে এই ফর্মুলা দিয়ে সো এভাবে করে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ভ্যালু তুমি মেজার করতে পারো ঠিক আছে সো এটা দিয়ে অঙ্ক আছে একটা the AC bridge circuit of figure 9.37 balances when Z1 is a 1 kilo ohm resistor and Z2 is 4.2 kilo ohm resistor তার মানে তোমার Z1 আর Z2 এর ভ্যালু তোমার দিয়ে দিয়েছে আর বলেছে যে এইটা ব্যালেন্স করে তোমার যখন এই ইম্পিডেন্সগুলোর ভ্যালু এইটা থাকে আর Z3 is a parallel combination of 1.5 mega ohm resistor and 12 picofarad capacitor
and frequency 2 kilohertz. এখন এখানে বলেছে the series components that make up ZX, এটা তোমাকে বের করতে হবে। Find the series components that make up ZX. তারপরে আরেকটা কোশ্চেনে বলেছে the parallel components that make up ZX. তাহলে তোমাকে বের করতে হবে হচ্ছে গিয়ে ZX এর ভ্যালু। তো দেখো প্রবলেমটা কিভাবে সলভ করেছে। একটা শুধু বলতে হবে। হ্যাঁ, এসি ব্রিজ তো এটা একটু ডিফিকাল্ট আছে। তোমার সার্কিট ইউজ করবা হচ্ছে কি এটা ফিগার 9.37 এটা। সো Z1 এর ভ্যালু ওখানে বসাও, Z2 এর ভ্যালু বসাও, ঠিক আছে। Z3 এর ভ্যালু তোমার এখানে দেওয়া আছে combination of 1.5 mega ohm. Z3 is a parallel combination of 1.5 mega ohm resistor. আচ্ছা, এই যে Z3 এর ভ্যালুটা এটা 1.5 মেগা ওহম একটা রেজিস্টার আছে, প্লাস তোমার এখানে ক্যাপাসিট্যান্সের ভ্যালু দেওয়া আছে 12 পিকোফ্যারাড। তার মানে তোমাকে Z3 টা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। মানে ইকুয়েশন ফর্মে লিখতে হবে। বেসিক্যালি এইরকম হবে ইকুয়েশন Z3 আর এর ভ্যালু কত আছে 1.5 মেগা ওহম প্লাস ক্যাপাসিট্যান্স আছে না, তো ক্যাপাসিট্যান্স থাকলে এটা বেসিক্যালি নেগেটিভ, তাই না, মাইনাস 12 পিকোফ্যারাড। 12 পিকোফ্যারাড কে এটা ক্যাপাসিটরের ভ্যালু, তাহলে তুমি XC ক্যালকুলেট করে নিতে হবে না। সো 1 বাই ওমেগা C, সো 1 বাই ওমেগা কি 2 পাই F কত দেওয়া আছে 2 কিলোহার্টজ times 2 kilohertz into তোমার ক্যাপাসিটরের ভ্যালু 12 পিকো। সো এটাকে ক্যালকুলেট করলে কত আসে? আরে কনভার্ট করে দিতে হবে না। পিকো কি 10 to the power ওটা তো মাইক্রো 12। সো এটা হচ্ছে 10 to the power -12 আর এটা হচ্ছে 10 to the power 3 কেটে 10 to the power -9 হয়। তো এটা ক্যালকুলেট করে এখান থেকে XC এর ভ্যালু পাবা, ওই XC এর ভ্যালুটা এখানে বসাবা, ঠিক আছে। তাহলে এখান থেকে ইম্পিডেন্স ক্যালকুলেট করতে পারছো না, এখান থেকে ইম্পিডেন্স ক্যালকুলেট হয়, তার মানে Z3 এর ভ্যালু তুমি জেনে যাচ্ছ। এখন তোমার আননোন টার্ম কি ZX, ওই ZX টা তোমাকে বের করতে হবে। তুমি তিনটা ইম্পিডেন্সই জানো, তাহলে ZX তুমি বের করতে পারবা না। এই ZX টা হচ্ছে গিয়ে তোমার এই যে Z3 এর সাথে ইন সিরিজ আছে, the series component that makes up ZX। এই যে দেখো, এই যে ফর্মুলা লাস্টে এই যে এটা করেছে, এই যে ZX is equal to Z3 by Z1 times Z2, ঠিক আছে। সো এখান থেকে তুমি ZX তুমি বের করে নিতে পারবে। এখন ZX এর সিরিজ কম্পোনেন্ট বের করতে বলেছে, তার মানে একটা ওখানে রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে, যেহেতু এটা ইন্ডাক্টেন্স। সো ওই দেখো ZX is equal to RX plus JXX, তাই না। সো এইখান থেকে Z1 আর Z2 তুমি জানো, গিভেন আছে উপরে। তাহলে Z3, আচ্ছা দাঁড়াও, আগে ক্যালকুলেশন করেছে Z1 Z2 জানো, তারপর Z3 তোমার ক্যালকুলেশন করেছে যেভাবে করার কথা। R3 parallel আচ্ছা, এখানে কি করেছে Z3 is equal to R3 parallel R3 কোনটা? So R3 is 1.5 mega ohms.
1.5 মেগা ওহম আর C3 হচ্ছে 12 পিকোফ্যারাড so since R3 is আপনার সিরিজ ছিল স্যার প্যারালাল ও ফার্স্ট এ সিরিজে ছিল তাই না জি স্যার পরে প্যারালাল করে করেছে দেখি তো কোশ্চেনটা আরেকবার পড়ে আচ্ছা the series component that makes up Z3 the parallel component ও আচ্ছা দুইটা পার্ট আছে হ্যাঁ দুইটা পার্ট আছে কিন্তু পার্টগুলো তো ঠিকভাবে ডিফাইন করে নাই একটু আগে সিরিজ প্যারালালটা করে নিয়েছে ঠিক আছে প্যারালাল ক্যালকুলেশনটা আগে করে নিয়েছে Z3 যদি এই কম্পোনেন্টটা প্যারালালে থাকে তাহলে কি ভ্যালু হবে আর সিরিজে থাকলে কি ভ্যালু হবে আচ্ছা Z3 বের করব প্যারালাল করে তারপর assuming that Zx is made up of series component we substitute equation this and this in equation 9.1 এটা বুঝতে পেরেছি এই ভ্যালুগুলো তোমার ওখানে ডাইরেক্ট বসিয়ে দিয়েছে ও শোনো এই যে এইখানে আমি একটা ভুল করেছি এই Z3 তোমার Z3 বলেছে যে তোমার একটা রিয়েল পোরশন আছে আর একটা ইমাজিনারি পোরশন আছে Z3 এই দুটো প্যারালালে আছে হ্যাঁ তার মানে এখানে একটা রেজিস্টার আছে এখানে একটা ক্যাপাসিটর আছে দুইটা ইন প্যারালাল কম্বিনেশন ঠিক আছে সো তোমার এই দুইটার প্যারালাল কম্বিনেশন করে তোমাকে Z3 ক্যালকুলেট করতে হবে সো এটা এখানে বলছে Z3 is a parallel combination of 1.5 mega ohm resistor and a 12 picofarad capacitor তো ফার্স্টে XC বের করে নিবা এইভাবে XC বের করে নিবা এখন এই XC টা তোমার হচ্ছে কি ওই যে 1.5 মেগা ওহম রেজিস্টার আছে ওটার সাথে ইন প্যারালাল আছে তো তোমাকে প্যারালাল কম্বিনেশন করতে হবে সো এই দেখো এইখানে এই প্যারালাল কম্বিনেশন করেছে এটা তো প্যারালাল কম্বিনেশন করে এই Z3 এর ভ্যালুটা বের করেছে ফাইনালি এই Z3 এর ভ্যালুটা এই ফর্মে আসে রিয়েল এন্ড ইমাজিনারি করে কি লিখ করছে বন্ধ করে দেওয়া ভালো না এই এসিটা বন্ধ করে দাও তো মনে হয় লিক করতেছে এরকম কিছু একটা বন্ধ করে দাও হ্যাঁ ওগুলো ছাড়া আওয়াজ হচ্ছে না সমস্যা আছে এসি কনভার্সন করলে মনিটর তিনটা গেট খোলা থাকবে ওই যে ওই এসি গুলো চলছে আচ্ছা দেখো তাহলে এখান থেকে তুমি Z3 এর ভ্যালু পেয়ে যাবা এখন তোমাকে এই প্রথম অঙ্কে বলেছে the series component that makes up Zx so এটা বের করো তো তুমি এই Z3 এর ভ্যালু পেয়ে গেছো তাহলে Zx is equal to তোমার এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারবা Z3 এর ভ্যালু জানো Z1 জানো Z2 জানো এটা বসিয়ে Zx বের করবা এই দেখো এই যে এখানে ওই ভ্যালুগুলো বসিয়ে তোমার Zx বের করেছে Rx + jXx তো এখান থেকে তুমি এই পোরশন রিয়েল পোরশন হচ্ছে Rx আর ইমাজিনারি পোরশন হচ্ছে তোমার Xx ঠিক আছে সো ওইটাই এখানে লিখেছে
তো equating the real and imaginary part yields এত। সো এটা যখন তুমি পেয়েছো তারপরে তোমাকে কি বলছে যে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ভ্যালু বের করো, ঠিক আছে? সো যেহেতু এটা মাইনাস, তার মানে কি এটা ক্যাপাসিটরের ভ্যালু এখান থেকে বের হবে। তোমার x is equal to 1 by omega c, এই যে এটা কি মাইনাস j, এটা না? তার মানে এখানে xc আছে, তাই না? ইন্ডাক্টর থাকলে পজিটিভ হতো, সো ওখানে xc আছে। সো এখানে দেখো xx equal to 1 by omega c লিখেছে, ঠিক আছে? সো ওই ভ্যালুটা তোমার ইকুয়াল করেছে, ইকুয়াল করে ওখান থেকে ক্যাপাসিটরের ভ্যালু 2 ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই f। সো 2 পাই f তুমি জানো, তাহলে ওখান থেকে c বের করে নিতে পারবা। এই যে c ক্যালকুলেশন করে ক্যাপাসিট্যান্সের ভ্যালু বের করতে, ঠিক আছে? আর পার্ট বি তে দেখো কি বলছে যে zx remains the same, zx এখানে চেঞ্জ হবে না, তাই না? কিন্তু তোমাকে বলেছে যে Rx and Xx are in parallel. এই দেখো the components, the parallel components that make up Zx. So Zx equal to আমরা কি পেয়েছিলাম 5 point অঙ্কটা গেল, আমরা Zx equal to 5.993 minus j 1.359 পেয়েছিলাম, তাই না? সো এই দুটো ইন সিরিজে ছিল, এটা ইন সিরিজে প্রথম ইয়েতে মানে প্রথম প্রবলেমে এ পার্টে। কিন্তু সেকেন্ড পার্টে বলছে যে এই দুটো কম্পোনেন্ট যদি প্যারালালে থাকে তাহলে কি হবে। এই যে এইখানে এইটাকে আমরা সিরিজে রেখেছি, রাইট? rx plus jxx, এটাই তো বেসিক্যালি তোমার হচ্ছে কি zx, তাই না? এই দুটোকে আমরা সিরিজে রেখেছিলাম প্রথম প্রবলেম অনুযায়ী, বাট সেকেন্ড প্রবলেমে বলছে এই দুইটা ইন প্যারালাল। যদি প্যারালালে থাকে তাহলে কি হবে? ওই যে rx and xx are in parallel, assume an rc parallel combination। তো এটা জানি আমি হচ্ছে গিয়ে তোমার zx এর ভ্যালু হচ্ছে এটা জানি। So this should be equal to Rx parallel 1 by j omega Cx। এই ফর্মে ওরা বলতেছে যে আনার জন্য। তো এই ফর্মে যদি আমি আনি তাহলে আমার ইকুয়েশন দ্বারা এটা। তো এইখান থেকে আমি Rx and Cx এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? ওই ক্যালকুলেশন করে দেখো রিয়েল পোরশন আর ইমাজিনারি পোরশনকে প্যারালাল করার পর তোমার আলাদা করে ফেলা। সো এই জায়গাটা একটু তোমাদের কঠিন লাগতে পারে। বেসিক্যালি তোমার এটাকে প্যারালাল করলে এটা আসে, রাইট? তো এখন এই যে এই ভ্যালুটা যে পেলা এটা হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার, তাই না? সো এটাকে কনজুগেট দিয়ে গুণ করতে হবে। কনজুগেট দিয়ে গুণ করলে তোমার এই পোরশনটা উপরে উঠে যাবে না, 1 minus j omega rx cx হবে না? আর নিচে কি হবে 1 স্কয়ার প্লাস এইটার স্কয়ার, ঠিক আছে? তোমার j স্কয়ার ইজ নেগেটিভ, হ্যাঁ? তুমি কমপ্লেক্স কনজুগেট দিয়ে যখন প্লাস মাইনাসে মাইনাস আসে, সো মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যায়। সো 1 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার rx স্কয়ার cx স্কয়ার এই ফর্মে থাকে, রাইট? সো নিচের পোরশনটা রিয়েল পোরশন থাকে আর উপরেরটা রিয়েল এন্ড ইমাজিনারি বোথ থাকবে। তারপরে তুমি এই নিচের যে কনস্ট্যান্ট পোরশনটা এটা দিয়ে ডিভাইড করে দিবা, নিয়ে রিয়েল পোরশন আর ইমাজিনারি পোরশনকে সেপারেট করবা, ঠিক আছে? সো ওই রিয়েল পোরশনটা হবে হচ্ছে গিয়ে এই যে zx এর যে rx আছে ওটার সমান, মানে এই যে এই ভ্যালুটার সমান, আর ইমাজিনারি পোরশনটা হবে এই ভ্যালুটার সমান। সো ওইগুলাই এই যে এখানে ইকুয়াল করেছে, দেখো এই যে cx is equal to তোমার ইমাজিনারি ভ্যালুটা নিয়েছে আর এখানে তোমার রিয়েল ভ্যালুটা নিয়েছে। ক্যালকুলেট করলে এই টার্মগুলো আসবে। পারবা ক্যালকুলেশন? rx তো নাকি দেখিয়ে দিতে হবে? rx তো সোজা স্যার, একটু দেখিয়ে দিতে
এটা একটু দেখিয়ে দিই কটা বাজে আর 15 মিনিট এটা একটু দেখিয়ে দিই যেহেতু তোমাদের একটু কমপ্লিকেটেড লাগছে জি স্যার এটাকে প্যারালাল করলে আসে হচ্ছে গিয়ে এটা তাই না এখানে প্যারালাল করা এখন কমপ্লেক্স কনজুগেট দিয়ে তুমি গুণ করো স্যার এটা ওই লাইনটা ছিল না ওই লাইনটা কিভাবে আসছে হ্যাঁ এইখান থেকে এই লাইনটা কিভাবে আসলো এটা তো জাস্ট প্যারালাল করবা বুঝতে পারছো সো এখন এটা যদি গুণ করো তাহলে কি আসে উপরে তোমার rx minus j omega rx square cx divided by 1 square plus omega square rx square cx square ঠিক আছে এটা কি কনস্ট্যান্ট পার্ট না জি স্যার তো এই কনস্ট্যান্ট দিয়ে এটাকে আর এটাকে ডিভাইড করে দিবা so rx divided by 5 plus 1 plus omega square rx square square এটা তাই না আবার মাইনাস j টাকে বাইরে রাখো omega rx square cx divided by এটা আসে না স্যার এখানে স্যার rx আর cx এর যে স্যার ইউজ করলো রিয়েল স্কয়ার প্লাস ইমাজিনারি স্কয়ার ডিভাইড বাই রিয়েল এটা তো ওয়ান টাইপ অফ ফর্মুলা রাইট স্যার হ্যাঁ এটা এই ফর্মুলাটাই তাহলে স্যার এভাবে ডেরিভেটিভ না বের করে ডেরিভেটিভ মুছতে হবে মুখস্থ করলে অঙ্ক করার সময় এইভাবে তো না যেহেতু স্যার আমার কাছে স্যার রিয়েল পার্ট আর ইমাজিনারি দেওয়া আছে রাইট উপরে zx তো ওরা তো জাস্ট রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি স্কয়ার ডিভাইড বাই রিয়েল দিয়ে দিচ্ছে দেখো এটা এভাবে দিছে ওটা তো বুঝতে পারছি কিন্তু স্যার ওরা তো ডিরেক্ট শর্ট ওয়ান টাইম ফর্মুলা কিভাবে ইউজ ওয়ান টাইম ফর্মুলা মুখস্থ করতে হলে কোনো সমস্যা নাই ফর্মুলা মুখস্থ করতে পারো রিয়েল আর ইমাজিনারি মানে প্যারালাল হলে কিভাবে রিয়েল আর ইমাজিনারি এটা মুখস্থ করতে পারো আর মুখস্থ যদি না করো তাহলে বেসিক্যালি এই ফরম্যাট কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করে রিয়েল পোরশনকে আলাদা করা ইমাজিনারি পোরশনের আলাদা করা নিয়ে ইমাজিনারি পোরশনের যে কনস্ট্যান্টটা আছে ওইটা তোমার এখন কি এটা বেসিক্যালি ইকুয়াল টু তোমার zx তাই না তো তুমি জানো zx is equal to 5.99 something মাইনাস এই যে 5.993 minus j 1.356 ঠিক আছে এত মেগা ওম তাই না তো এই যে এই রিয়েল পোরশনটা should be equal to এই ভ্যালু ঠিক আছে আর এইখানের যে ইমাজিনারি পোরশন j এই মাইনাস ইনক্লুডেড এই পোরশনটা যেটা খালি বাইরে যাবে এই পোরশনটা should be equal to দিস পার্ট তোমার এই পার্ট যেহেতু এখানে মাইনাস আছে এই মাইনাসটাকে ইনক্লুড করার দরকার না শুধু এই কনস্ট্যান্ট পোরশনটাকে এটার সাথে ম্যাচ করবা ঠিক আছে সো তাহলে এখান থেকে তুমি ওই r আর হচ্ছে cx এই দুটার ভ্যালু তুমি ক্যালকুলেট করতে পারো বুঝতে পারছো সো এটাই বেসিক্যালি এখানে করা হয়েছে এই যে এখানে করা হয়েছে ওই rx টাকে সাবজেক্ট বানিয়ে দিয়েছে আর cx টাকে সাবজেক্ট বানিয়ে দিয়েছে তাহলে তুমি এখান থেকে বের করতে পারো
এই পিছনের এসি গুলো বন্ধ করে দাও। আমার ক্লাস কি চলবে? সার্ভার যায় হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিই আজকে। সো RX CX তুমি এখান থেকে ইজিলি বের করে নিতে পারো। এটা পিসপাইস লিনিয়ার মডেল দিয়ে ওই সার্কিটটা ডিজাইন করা যায়। সো তোমার এসি ব্রিজ রেকটিফায়ার থাকলে এরকম প্রবলেম থাকবে, ঠিক আছে? সো পরবর্তী ক্লাসে আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করব। আর তোমাদের পরীক্ষার আগেও আমি সাজেশন দিব। হ্যাঁ আগামী বুধবারে তোমাদের ক্লাস টেস্ট হবে।